খান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক, উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ, সেই ক্যাম্পাসের অধ্যাপক মফিকুল ইসলাম। 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামিল হোসেন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামিল হোসেন। 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজরুল লস্কর, ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত উনিও কিন্তু অ্যাডভোকেট মজরুল লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপনির্বাচন মজরুল লস্কর ইংরেজিতে লিখলে MAJNU মজরুল লস্কর। কপি আপনাদের দিয়ে দেওয়া হবে। বসিরহাট লোকসভা কেন্দ্র 18 নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র, আপনাদের আগেই বলেছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরুতেই ইচ্ছা প্রকাশ করেছিলেন, সুতরাং সেখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি। ইঞ্জিনিয়ার, বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের যে নির্ধারিত 5টা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা ছিল আমরা সেগুলো বললাম, এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলছি। এবার উপনির্বাচন আমরা 62 নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করছি। শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম 62 নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবানগোলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। মিডিলে বলা তো মোবাইল না কত কাজে মিডিলে রাখুন। এবার আপনাদের যদি কোনো জিজ্ঞাসা কিছু থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। গার্বনারবার থেকে নওশাদ সিদ্দিকী নিজের নাম যেটা বলেছিল সেখান থেকে প্রত্যাহার হলো কেন, কি কারণ? দেখুন, একদম শুরুতেই যেটা বলতে চাই যে বারবার
নওশাদ সিদ্দিকী সাহেব বলেছিলেন যে পার্টি যদি অনুমোদন দেয় তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উনি কিন্তু ইতিমধ্যে বারবার জানিয়েছিলেন, কারণ আমাদের পার্টিতে একটা গণতন্ত্রের প্র্যাকটিস রয়েছে, পার্টি রাজ্য কমিটি রয়েছে, পার্টির কেন্দ্রীয় কমিটি রয়েছে, সেই কমিটির অনুমোদনের বিষয়টা থাকে। সেই অনুমোদনের বিষয়টাকে প্রাধান্য উনি বরাবর শুরু থেকেই দিয়ে এসেছেন, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গায় না। আমরা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আমরা নওশাদ সাহেবকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রেখেছি। কতগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আপনাদের বুঝতে হবে, আপনাদের সেগুলো আমরা বলতে চাই। নিশ্চয়ই আপনারা জানেন যে কথা আমরা বারবার বলে থাকি, সেটা হচ্ছে বিধানসভা একজনই প্রকৃত বিরোধী নেতা রয়েছে। 294 জন বিধায়কের মধ্যে একজনই প্রকৃত বিরোধী রয়েছে। তাকে যদি নির্বাচিত হওয়ার পর বিধানসভা ছেড়ে তাকে আমরা যদি লোকসভায় পাঠাই, তাহলে বিধানসভায় যে বিরোধী ভোট, একটা বিরোধী ভোট গোটা রাজ্যের মানুষের কার্যত প্রতিনিধিত্ব করছেন, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বিধানসভায় বিরোধী কণ্ঠস্বরকে যাতে রাখা যায় সেই কথাটা আমাদের বিবেচনা করতে হয়েছে। কারণ এটা আমরা সবাই জানি যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে বোঝাপড়া থেকে একসময় বিজেমন কথাটা কোনো রাজনীতিক বলেছিলেন, সেই বোঝাপড়াটা রয়েছে। তার ফলে সেখানে বিরোধী কণ্ঠস্বর নেই। বিধানসভায় আমরা অবশ্যই বিরোধী কণ্ঠস্বরকে রাখতে চেয়েছি, সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি বিরোধী কণ্ঠস্বরকে বিধানসভায় রাখার বিষয়ে। সেই সঙ্গে আপনাদের আমি বলতে চাই যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়বাসী, যে আপনারা ভাঙড়ের সন্ত্রাসের কথা জানেন, ভাঙড়ের সন্ত্রাসের কথা আজকে গোটা বিশ্ব জানে। ভাঙড় সন্ত্রাস, রাহাজানি, নোংরামি, যত রকমের হিংসা, সমস্ত কিছুই ভাঙড়ে হচ্ছে। আর ভাঙড়বাসীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন তিনি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজকে ভাঙড়বাসীর যে দাবি, ভাঙড়ের ভোটার থেকে শুরু করে ভাঙড়ের সাধারণ মানুষ, তাদের প্রত্যেকের যে দাবি, সেই দাবি হচ্ছে যেভাবে নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে এই সন্ত্রাস মোকাবেলা ভয়মুক্ত ভাঙড় গঠন করার যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বে আমরা তাকে আরো বেশি পেতে চাই, ফুল টাইম পেতে চাই। এই দাবির কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছে। ডায়মন্ড হারবার যে দাবি, যে ভয়মুক্ত ডায়মন্ড হারবার গড়ব, সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার গড়তে গেলে আমাদের ভাইজানকে দরকার। আমরা ডায়মন্ড হারবার বাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনাদের মাধ্যমে যে কেবলমাত্র ভয়মুক্ত সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার গঠন নয়, ভয়মুক্ত বাংলা গঠন করতে হবে। সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত বাংলা গঠন করতে হবে। বাংলার সাধারণ মানুষের মধ্যে, বাংলার সাধারণ ভোটারের মধ্যে, বাংলার সাধারণ নির্বাচন মণ্ডলীর মধ্যে নওশাদ সিদ্দিকীকে নিয়ে যে আশার সঞ্চার হয়েছে, সেই আশাটাকে আরো বেশি গতিশীল আমরা করতে চাই। তাই আগামী দিন 2026-এ নওশাদ সিদ্দিকী সাহেবকে ভয়মুক্ত বাংলা গড়ার শপথ নেওয়া, ভয়মুক্ত বাংলা গড়ার যে লড়াই 2026-এ, সেই লড়াইয়ে প্রধান মুখ হিসেবে শুধু আইএসএফ না, বাংলাবাসী দেখতে চায়। আর তাই বাংলাবাসীর সেই ইচ্ছেকে আমরা সবসময় মর্যাদা দিতে চেয়েছি। পাশাপাশি শেষ কথা বলবো যে শুধু নওশাদ সিদ্দিকী নয়, নওশাদ সিদ্দিকীর পাশাপাশি আমি আমাদের পার্টির কার্যকরী সভাপতি, আমি পার্টির অফিস সেক্রেটারি নাসিরউদ্দিন মির, পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, সবাই প্রসঙ্গে বিভিন্ন জায়গা থেকে দাবি এসেছে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। বিশেষত নওশাদ ভাইয়ের কথা বলবো, নওশাদ সিদ্দিকীর কথা বলবো যে শুধু ডায়মন্ড হারবার না, পশ্চিমবাংলার বিভিন্ন বিধানসভা, বিভিন্ন লোকসভাতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বসিরহাট থেকে শুরু করে সম্ভাবনা হয় যেসব জায়গা, সেসব জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের পার্টি কর্মীদের পক্ষ থেকে, সদস্যদের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন নিবেদন, বিশেষভাবে দরবার করা হয়েছিল।
কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের পার্টির স্টার ক্যাম্পেইনার নওশাদ সিদ্দিকী, সেই স্টার ক্যাম্পেইনারকে যদি একটা নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড় করিয়ে দিই, তাহলে এই স্টার ক্যাম্পেইনারের যে মূল কাজ, স্টার ক্যাম্পেইনারকে কাজে লাগিয়ে পার্টির যে অগ্রগতি গোটা বাংলায় ঘটছে, এবং সবচেয়ে বড় কথা গোটা বাংলার প্রতিবাদী কণ্ঠস্বরের যিনি প্রতিনিধি, তাকে এভাবে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রে আটকে রাখতে চাইনি। আর তাই নওশাদ সিদ্দিকীকে আমরা কোনো একটা লোকসভা কেন্দ্র কেন কোনো লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছি না, এটা পার্টির সিদ্ধান্ত। তৃণমূল দুদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছেন ডায়মন্ড হারবারে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না, এবং আজকে আপনারা ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী 3 মাস ধরে বলেছিলেন যে আমি সেখানে প্রার্থী হব যদি পার্টি চাই। কুণাল ঘোষ বা তৃণমূলের নেতৃত্বরা বারবার বলছিলেন যে আইএসএফ ভয় পেয়েছে, সেই জন্য নওশাদকে যেখানে দাঁড়াচ্ছে না, হারতে হবে, সেই হারার ভয়। দেখুন, বিষয়টা হচ্ছে লোকসভা নির্বাচন কেন যে কোনো নির্বাচনে হার আর করা যায়, মানে একটা জিত আর একটা পরাজয়, এই তো দুটোই আছে। কাউকে কেউ জিতবে, কেউ পরাজিত হবে। নওশাদ সিদ্দিকী সাহেব কি বলেছিলেন আমরা সেটা বলেছি, যে উনি পার্টির অনুমোদনের কথা বলেছিলেন, আর কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর কুণাল ঘোষের কথা বলছেন, এই তো কুণাল ঘোষ কদিন আগে প্রচন্ড উদ্যোগী হয়ে উঠলেন, সব গল্প ছেড়ে দিলেন। তারপরে কুণাল ঘোষ দেখলেন যখন কেউ আর তার পাশে নেই, তখন বললেন যে না ভাই, কানবালা খাচ্ছি, আপনি আমার কান তুলে দিন, আমি আবার সাধারণ সম্পাদকের পদ যেমন ছিল, মুখপাত্রের পদ যেমন ছিল, আমি তেমন গ্রহণ করছি। যার নিজের ঠিক নেই, যার নিজের অস্তিত্ব নেই, তার কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে চাই না। আমরা আমাদের ব্যাখ্যা আমরা স্পষ্ট দিয়েছি আপনাদের। আর ভয় পেয়ে যাওয়ার আমরা যেটা বলছি, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ লড়ছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিরোধীরা লড়ছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিরোধী মানুষ লড়ছে। সুতরাং ভয় পেলে কোনো প্রার্থী আমরা না করাতাম না। নওশাদ সিদ্দিকী গোটা যুদ্ধে নেতা, সুতরাং নওশাদ সিদ্দিকী ভয় পাইনি, নওশাদ সিদ্দিকী ভয় পাবে না। তাহলে জোট আর রইল না আপনাদের মধ্যে? দেখুন, এটা তো অনেক আগে খুব স্পষ্ট হয়ে গেছে যে জোটের বিষয়টা যদি বলেন তাহলে বলতে পারে যে কোনো এক পক্ষে জোট তো উভয় পক্ষের বিষয়, কোনো এক পক্ষের ইচ্ছেতে কিন্তু জোট হয় না। কেউ কোনো একটা পক্ষ খানিকটা নমনীয় হবে, আরেকটা পক্ষ দৃঢ় থাকবে, কঠিন অবস্থান গ্রহণ করবে, এটা তো হয় না। আমরা সবসময় জোটের পক্ষপাতী, আজও জোটের পক্ষপাতী। আমরা আহ্বান জানিয়েছি, মানুষ কিন্তু রাজনৈতিক দলের জোট চায় না। আমি আবার বলছি, রাজনৈতিক দলগুলো যতই জোট করুক না কেন, মানুষ যদি মনে করে আমি তোদের ওই জোটে নেই, আমরা আলাদা জোটবদ্ধ হচ্ছি, তাহলে কিন্তু মানুষের জোট জয়ী হয়। তাই আমরা বারবার যেটা বলবার চেষ্টা করেছিলাম যে এভাবে কেউ কারোর অহমিকা, কেউ কারোর অনর অবস্থান এরকম দেখাবেন না। মানুষের মতকে প্রায়োরিটি দেওয়া হোক, যেখানে যার সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক বাধ্যবাধকতা আছে, সেটাকে মর্যাদা দিয়ে জোটের আলোচনা হোক। ইতিমধ্যে বাংলার মানুষ জোট করতে শুরু করেছে, হয়তো খুব ভালো যে জোট হয়নি, কিন্তু বাংলার মানুষ জোট করতে শুরু করে দিয়েছে, বাংলার মানুষ জোটবদ্ধ হচ্ছে। পরবর্তীকালে কি আর কোনো আসলে প্রার্থী দেবেন আপনারা, না যে আজকে শেষ? আমরা আজকে দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করলাম, যদি শেষ হতো তাহলে নিশ্চিত বলতাম আমরা, কিন্তু আমাদের তৃতীয় পর্যায়ে আরেকটা প্রার্থী তালিকা আমরা খুব শীঘ্রই ঘোষণা করব। দেখুন, এখনো পর্যন্ত আমরা 8 আর 5 13টা প্রার্থী ঘোষণা করেছি, আলোচনা চলছে, আরো কয়েকটা সিটে আমরা প্রার্থী দেব।